আজকে তোমাদের অষ্টম শ্রেণী পূর্বপাঠে পুনরালোচনার কোষে দেখি 1.2 পেজ নাম্বার 11 অঙ্ক করো। 11 পেজ নাম্বার 11 দুয়ের অঙ্কটা করায় পূর্বপাঠে পুনরালোচনার অষ্টম শ্রেণীর অঙ্ক। ঠিক আছে, কি বলেছে? বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4y + 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা লেখো। তাহলে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে। কি ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি? যে কোনো ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে তিনটে বাহুর যোগফল। ঠিক আছে, তাহলে এখন যদি সমবাহু ত্রিভুজ দেয়, তার মানে সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাই তো? তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, ধরো কথার কথা বলছি 2 + 2 + 2, তার মানে কত হয়? 6। তাহলে এটাকে শর্টে আমরা কিভাবে লিখি? শর্টে লিখি 2 × 3 = 6, তাই তো? আবার ধরো 5 + 5 + 5, তাহলে কত হয়? 50। এটাকে যদি আমরা শর্টে লিখি কি হয়? 5 × 3 = 50। তাহলে এই 3টা কোথা থেকে আসছে? যতগুলো আমার 2 নিয়েছি সেই ততগুলো 2 এর অ্যামাউন্টটা, যতগুলো আমরা 5 নিয়েছি ততগুলো 5 এর অ্যামাউন্টটা। ঠিক এখানেও তাই, আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4y + 2। ঠিক আছে, তাহলে আমরা এই 4y + 2 + 4y + 2 + 4y + 2 একটা যেহেতু ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটে বাহুর সমষ্টি, তাহলে এখন তিনটে বাহুর সমষ্টি মানে 4y + 2 4y + 2 4y + 2 না লিখে আমরা যদি 3 × 4y + 2 করি। কেন 3 × করব? যেহেতু সমবাহু ত্রিভুজ। যদি বিষমবাহু ত্রিভুজ হতো তাহলে তিনটে বাহু যোগফল আকারে লিখতে হতো। ঠিক আছে, তাহলে তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা কি ফর্মুলা? 3 × 4y + 2 এত সেন্টিমিটার। কেন 3 হলো? বোঝা গেল যেহেতু তিনটে বাহুই সেম, তাহলে তিনটে বাহুর যোগফলটাকে এইভাবে আমরা লিখলাম। তাহলে 3 × 4 = 12y + 3 × 2 = 6 এত সেন্টিমিটার। হয়ে গেল, বেরিয়ে গেল। এর পরের অঙ্কটা দিয়েছে, দেখো পরের অঙ্কটা দিয়েছে 3 নম্বর, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে ক্ষেত্রফল। তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 8x + 3y এবং প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 8x - 3y হলে আমাকে বলেছে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। এত সেন্টিমিটার, হ্যাঁ এগুলো সেন্টিমিটার দিয়েছে। এত সেন্টিমিটার হলে ওই আয়তক্ষেত্রে ক্ষেত্রফল লিখি। তাহলে আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য মানে কি? 8x + 3y আর প্রস্থ মানে কি? 8x - 3y এত বর্গ সেমি। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন দেখো এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা লিখলাম, এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি এই জায়গাটা আমরা দেখি, এটা একটা ফর্মুলার আকারে আছে। কিরকম ফর্মুলা? আমাদের এই ফর্মুলাটার আকারে দেখো a + b a - b এই ফর্মুলার আকারে আছে। আমি যদি এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a + b a - b এই ফর্মুলা আকারে, মানে এইটার মতো হচ্ছে। তাহলে এটা কার ফর্মুলা? a + b a - b, এটা হচ্ছে a² - b² এর ফর্মুলা। অর্থাৎ a² - b² থেকে আমার এই ফর্মুলাটা এসেছে। ঠিক আছে, তাহলে এইটা যদি এরকম আকারে থাকে যে এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তার মানে আমি সেটাকে a² - b², তাহলে a² - b² এই আকারে লিখতে পারি। হলো এত বর্গ সেমি। তাহলে কত হলো? 8 × 8 = 64, 64x²
9y², এত বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 64x² মাইনাস 9y²। ওকে, পারা গেল। তাহলে অঙ্কটা পেরে যাবে তোমরা, তুলে নিও অঙ্কটা। আচ্ছা, এবার আমরা 4 নম্বর অঙ্কে আসি। খুব ভালো অঙ্ক 4 নম্বর অঙ্কটা, একটু বুঝে বুঝে করতে হবে। 4 নম্বর অঙ্কটাকে কি বলেছে আমাদের? 4 নম্বর অঙ্কটাকে দেখো, খুব ভালো অঙ্ক 4 নম্বর অঙ্কটা। আমাদের 4 নম্বর অঙ্কটায় বলেছে যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? বাহুর দৈর্ঘ্য 3m - 4। ওকে, এত মিটার হলে ক্ষেত্রফল কত? এটা একটা বলেছে। 2 নম্বর বলেছে যে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে, ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি। এবার বলেছে m এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 বর্গমিটার, এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 বর্গমিটার, না পরিসীমা 8 মিটার, 8 মিটার হবে, হিসাব করে লিখি। ঠিক আছে, আমাকে এটা বলেছে, কি বলেছে? যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে আমাকে কি বার করতে হবে? ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র হলে ফর্মুলা কি? বাহু স্কয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে অ্যানসারটা করি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3m - 4 এত মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কয়ার। কি ফর্মুলা? বাহু স্কয়ার, মানে হচ্ছে বাহু ইনটু বাহু। তাহলে এত বর্গ একক। তাহলে বাহু স্কয়ার মানে কি? 3m - 4 তার হোল স্কয়ার, এত বর্গ মিটার হলো। তাহলে 3m - 4 তার হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। আমরা এটা কোন ফর্মুলায় নিলাম? আমরা এটা a - b হোল স্কয়ারের ফর্মুলা নিলাম। কোন ফর্মুলা? a - b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে কত হচ্ছে? 3 এর স্কয়ার মানে 9m স্কয়ার, 3 দুগুণে 6, 4 6 24m প্লাস 60 এত বর্গমিটার হলো। একটা বেরোলো। এবার বলেছে m এর মাধ্যমে লিখতে হবে যে ক্ষেত্রফল কত হবে। m এর মাধ্যমে লিখলাম, ক্ষেত্রফলটা m এর মাধ্যমে লিখলাম। এবার m এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে m এর মানটা কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? 8 মিটার হবে। তাহলে কি বলে দিয়েছে? বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার। এই জায়গাটা খুব ভাইটাল। তার মানে এই যে বর্গক্ষেত্রটা বলেছে তার পরিসীমাটা কত? 8 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 4 ইনটু বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার কি ফর্মুলা? 4 ইনটু বাহু। তাহলে 4 ইনটু বাহু হলে 4 ইনটু বাহু মানে আমরা কত জানি? দৈর্ঘ্যটাই তো বাহু। 3m - 4, তাহলে কত হয়? 3 4 12m - 4 4 16 এত মিটার হলো। তাহলে এটা আমার পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা এটা, আবার 8টাও পরিসীমা। তাহলে দুটোই যদি পরিসীমা হয় তাহলে প্রশ্নানুসারে এটাই করলে এটা লিখতে পারি। তাহলে প্রশ্নানুসারে আমি কি লিখতে পারি?
12m মাইনাস 16 ইকুয়ালস টু 8, তাহলে 12m ইকুয়াল টু 16 প্লাস 8, মাইনাস 16 টের পাশে প্লাস হলো, তাহলে 12m ইকুয়াল টু 24, তাহলে m ইকুয়ালস টু 24/12, 12 দুগুণে 24, তাহলে m ইকুয়ালস টু আমার 2 বেরোলো। তাহলে আমাকে বলেছে যে m এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে আমি লিখব অতএব m এর মান 2 হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে m এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে? m এর মান যদি 2 হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 8 মিটার হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে তোমাদের স্কুলের পরীক্ষাতে, যে কোনো সময় যে কোনো ভাবে অঙ্কটা দিয়ে দিতে পারে। আমাকে এখানে m দিয়েছে, আমাকে m এর জায়গায় p দিতে পারে, সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, যেভাবেই চেঞ্জ করে দিই আমার প্রসেসটা কিন্তু এটাই হবে। ওকে, পারা যাবে? তাহলে তুলে নাও। এবার যেটা হচ্ছে, আমরা ওই 11 নম্বর পেজেই দেখো তোমাদের দেয়া হয়েছে কিছু যোগ করতে বলেছে 11 নম্বর পেজে। হ্যাঁ, 11 নম্বর পেজেই তোমাদের যোগ করতে বলেছে, যোগ এবং বিয়োগ দুটো জিনিসই দিয়েছে, তা একটা ছকের মাধ্যমে দিয়েছে। হ্যাঁ, তা আমরা সেই ছকটাকে এবার করব। একটা ছকের মাধ্যমে দিয়েছে, 5-এর দাগের অঙ্ক, ঠিক আছে? 5-এর দাগের অঙ্ক বলে দিয়েছে, বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে, দিয়ে বলেছে যোগ করো বিয়োগ করো। বীজগাণিতিক সংখ্যামালা, 5-এর বি, 5-এর বি, বীজগাণিতিক সংখ্যামালা বলে দিয়েছে। বীজগাণিতিক সংখ্যামালা কি বলেছে? বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে 1 দিয়েছে 6a² + 2, 2 নম্বরে দিয়েছে -3a² + 2, না +3a, -3a² + 3a, 3 নম্বরে দিয়েছে -2a + 3, দিয়ে বলেছে আমাকে 1 + 2 + 3 যোগ করতে বলেছে। আমাকে বলেছে 1 + 2 + 3, এই তিনটে যোগ করতে বলেছে। তাহলে আমরা যোগ করি, তিনটে ইকুয়েশনকে যোগ করতে বলেছে। তাহলে 1 মানে কত? 6a² + 2, প্লাস 2 মানে কত? -3a² + 3a, প্লাস 3 মানে কত? -2a + 3। ওকে, তাহলে আমরা এটা যোগ করি, 6a² + 2 প্লাসে মাইনাসে -3a², প্লাসে প্লাসে +3a, প্লাসে মাইনাসে -2a, প্লাস 3। ওকে, এবার আমাকে দেখতে হবে এই অঙ্কগুলোর মধ্যে সদৃশ্য পদ কি কি আছে। সদৃশ্য পদ মানে চলরাশি, যে চলরাশিগুলো আমার মিলছে। চলরাশি মানে এই যে অ্যালফাবেট গুলোকে বলা হচ্ছে চলরাশি। এবার চলরাশিগুলো যেগুলো মিলবে সেইগুলোকে সদৃশ্য পদ বলছে। যেমন তাহলে তো স্যার এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানেই আছে, এখানেই আছে, তার মানে তো এগুলো সবই চলরাশি। হ্যাঁ, সবই চলরাশি, কিন্তু তাই বলে কি সবকটাই সদৃশ্য পদ? না, চলরাশির সদৃশ্য পদের মধ্যেও ভাগ আছে। কেমন? যেমন এই চলরাশিটা a² আর a², এগুলো কিন্তু a² না, তাহলে যেগুলো আমার a² সেইগুলো হচ্ছে আমার সদৃশ্য পদে আসবে। যেমন 6a² - 3a², অর্থাৎ এইগুলো এক ধরনের সদৃশ্য পদ। মনে রাখতে হবে প্রত্যেকটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাই তো? এই প্রত্যেকটার পদের আগে যে সিম্বল সেইটা হচ্ছে সেই পদের সিম্বল। হ্যাঁ, প্রত্যেকটা পদের আগে যে সিম্বলটা আছে সেই সিম্বলটা, যেমন 2 এর আগে মাইনাস আছে, এই মাইনাসটা হচ্ছে 2 এর সিম্বল। এবার এই 2 এটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে তার সঙ্গে তার সিম্বলটাও উঠে চলে আসবে। তাহলে দেখো আমি 6a² এর সাথে 3a² নিয়ে আসছি, তাই জন্য তার সিম্বলটাও উঠে চলে আসছে। ওকে, তারপর দেখো +3a - 2a, তার মানে এই দুটো সদৃশ্য পদ, এই দুটো সদৃশ্য পদ হলো। তাহলে এবার আমার পড়ে আছে কি +2 + 3, অর্থাৎ 2 আর 3 এগুলো হচ্ছে আমাদের
ধ্রুবক পদ। কি বলা হয় এগুলোকে? ধ্রুবক পদ বলা হয়। এবার আমি এই দুটোর মধ্যে মাইনাস করব, যেহেতু মাইনাস আছে। 6a স্কোয়ারতে 3a স্কোয়ার বাদ দিলে 3a স্কোয়ার, 3a থেকে 2a বাদ গেলে, তিনটে থেকে দুটো বাদ গেলে একটা এ, কে বড় 3 বড়, তার সিম্বল বসবে, আর 3 আর 2 5। এইটা হচ্ছে আমার যোগফল। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে অতএব নির্ণেয় যোগফল কি হচ্ছে? 3a স্কোয়ার প্লাস a প্লাস 5, এটা যোগফল বেরোলো। এবার আমাকে বলেছে বিয়োগ করতে। বিয়োগ করতে কি বলেছে? 2 বিয়োগ 1, মানে 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনটা বিয়োগ করতে বলেছে। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা কি আছে? মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a। এই 2 নম্বর ইকুয়েশন থেকে মাইনাস 1 নম্বরটা করতে বলেছে, 1 মাইনাস করতে বলেছে। তাহলে মাইনাস করি, মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 6a স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস। সবসময় মাথায় রাখতে হবে কোনো ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকলে তাহলে সেই সিম্বলটা কি হচ্ছে? প্রত্যেকটা ভেতরে প্রত্যেকটা সাইনের সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে হলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এবার আমার সদৃশ্য পদ কি কি? মাইনাস 3a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার, এই দুটো সদৃশ্য পদ, প্লাস 3a মাইনাস 2 হলো। এবার এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, তাহলে আমরা দুটো সংখ্যার আগে যদি মাইনাস থাকে সংখ্যাগুলোর মধ্যে করব যোগ, কিন্তু চিহ্ন বসবে বিয়োগ। কি বললাম? দুটো সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সংখ্যাগুলোর মধ্যে হবে যোগ, চিহ্ন বসবে বিয়োগ। তাহলে আমরা তাই করি, মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2। দেখো এখানে কিন্তু আমরা আর যোগ বিয়োগ করতে পারবো না। কেন? এখানে যে পদগুলো আছে এই পদগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, অর্থাৎ সদৃশ্য পদ নয়। তাহলে এটাই হচ্ছে আমার বিয়োগফল। তাহলে আমরা লিখবো কি? অতএব নির্ণেয় বিয়োগফল সমান সমান মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2 হলো। এবার আমাকে কি বলেছে? 3 মাইনাস 3 থেকে কত বিয়োগ করতে বলেছে? 1। 3 থেকে 1 বিয়োগ করতে বলেছে। আমি তোমাদের এই অঙ্ক করার মধ্যে একটু বলি, এটাই বলা যে তোমরা যখন এই চ্যানেলটাকে দেখবে বা যে যে চ্যাপ্টারগুলো আমি করাচ্ছি সেগুলো দেখবে, চেষ্টা করবে সেই ভিডিওগুলো কমপ্লিটলি দেখা, স্কিপ করে করে দেখবে না যে শুধু অ্যান্সারটা দেখার জন্য বা শুধু কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য স্কিপ করে করে দেখবে না। পুরো ভিডিওটাকে তোমরা দেখবে। কারণ হচ্ছে যখন আমি অঙ্কগুলো করাই তখন অঙ্কগুলো করানোর মধ্যে অঙ্কের অনেক কিছু প্রসেস বলে দিই, যে জিনিসগুলো তোমাদের মনে নেই সেগুলোকে আবার একটু রিপিট করে দিই। করে দিলে কি হয়? তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই জন্য স্কিপ করে করে তোমরা কিন্তু ভিডিওটা দেখো না, তাহলে তোমাদেরই লস, কোনো লাভ হবে না। আচ্ছা, আসো এবার 3 থেকে 1 বিয়োগ করতে বলছে। 3 নম্বর সমীকরণ এটা, সেখান থেকে 1 নম্বর সমীকরণ। তাহলে কি হচ্ছে? মাইনাস 2a প্লাস 3, এটা 3 মাইনাস 1 নম্বর সমীকরণ 6a স্কোয়ার প্লাস 2। ওকে, তাহলে মাইনাস 2a প্লাস 3 মাইনাস 6a স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2 হলো। তাহলে এবার আমার সদৃশ্য পদ কি? এখানে কোনো সদৃশ্য পদ নেই, তাহলে মাইনাস 6a স্কোয়ার মাইনাস 2a, এখানে প্লাস 3 মাইনাস 2। আমরা কি করলাম? সাজিয়ে নিলাম। ঠিক আছে, 3 থেকে 2 বাদ গেলে প্লাস 1 হয়। তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল মাইনাস 6a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। এইটা হচ্ছে আমার 5-এর বি এর অঙ্কটা। ঠিক আছে, প্রথমে 3টে যোগ করতে বলেছে, তারপর 2 নম্বর থেকে 1 নম্বর ইকুয়েশনটা বিয়োগ করতে বলেছে, 3 নম্বর থেকে 1 নম্বর ইকুয়েশনটা বিয়োগ করতে বলেছে। ওকে, তাহলে পারা যাবে। ঠিক আছে, অঙ্কটা তুলে নিও তোমরা। এরপর হচ্ছে 5-এর সি এর অঙ্কটা। ঠিক আছে, 5-এর সি এর অঙ্কটা একই দিয়েছে, যে বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে সেগুলো একই রকম ভাবে এই অঙ্কটার মতনই যোগ করতে বলেছে, তারপর ইকুয়েশনগুলো বিয়োগ করতে বলেছে, যোগ করতে বলেছে এবং বিয়োগ করতে বলেছে। একে কি দিয়েছে? সি এর একেরটা দিয়েছে 9m স্কোয়ার মাইনাস 2mn
প্লাস এন স্কোয়ার, এটা 1 নম্বর। 2 নম্বরে দিয়েছে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। 3 নম্বরে দিয়েছে কি 3 নম্বরে দিয়েছে এম স্কোয়ার মাইনাস 3mn প্লাস মাইনাস 2n স্কোয়ার, মাইনাস 2n স্কোয়ার। এটা হচ্ছে আমাকে 3 নম্বরে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এই দিকটা একটু মুছে দিই, কারণ এই দিকটা আমার কাজে লাগবে। আসো এই অঙ্কটাও করি, একই টাইপের অঙ্ক। তোমরা এগুলো ক্লাস 7-এ শিখেছো, শুধু একবার করে তোমাদের ঝালিয়ে দেয়া। ঠিক আছে, আমাকে বলেছে কি 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ 3টে ইকুয়েশনকে আমাকে যোগ করতে বলেছে। তাহলে আমরা 3টে ইকুয়েশন যোগ করি। 1 নম্বর সমীকরণ কি 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, এটা 1 নম্বর। প্লাস 2 নম্বর হচ্ছে কি m স্কোয়ার প্লাস n স্কোয়ার লিখলাম, প্লাস 3 নম্বর হচ্ছে m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। হলো 3টে সমীকরণ পরপর লিখলাম, হলো 3টে রাশি, সমীকরণ বলা ভুল, রাশি। এবার আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3m মাইনাসে প্লাসে মাইনাস 2n স্কোয়ার। ঠিক আছে, 3mn আছে, হ্যাঁ 3mn আছে, কি আছে 3mn, তাহলে n বসিয়ে মাইনাস, এখানে n বসিয়ে মাইনাস। এবার আমাকে দেখতে হবে সদৃশ্য পদ। আমি সদৃশ্য পদগুলো খুঁজবো। সদৃশ্য পদগুলো খুঁজি, কি কি আছে এখানে 9m স্কোয়ার, m স্কোয়ার সদৃশ্য পদ, m স্কোয়ার আছে, m স্কোয়ার আছে। তাহলে যেগুলো সদৃশ্য পদ সেগুলো আমি পাশাপাশি নিই, প্লাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার। হলো, এবার সদৃশ্য পদ কি আছে মাইনাস 2mn তার সঙ্গে মাইনাস 3mn। হলো, তাহলে পড়ে থাকে কি প্লাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। ওকে, ঠিক আছে, সদৃশ্য পদগুলো লিখলাম। তাহলে দেখো এই 3টে সদৃশ্য পদ, এই দুটো সদৃশ্য পদ, এই 3টে সদৃশ্য পদ। তাহলে প্রত্যেকটার আগে প্লাস আছে, এর সহগ কত 1, এর সহগ কত 1, 9 আর 1 10 আর 1 11, তাহলে 11m স্কোয়ার। এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, তাহলে দুটোর আগেই মাইনাস থাকলে চিহ্ন বসবে মাইনাস, সংখ্যাগুলোর মধ্যে হবে প্লাস, তাহলে 5mn। আর এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, তাহলে কত হচ্ছে একটা আর একটা n স্কোয়ার, মানে 2n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। হলো, তাহলে মাইনাস 2n স্কোয়ার প্লাস 2n স্কোয়ার কেটে যায়। কিরকম কেটে যায়, যেমন আমরা করি, যেমন 5 মাইনাস 5 0 হয়। জিরোটা কিভাবে হয় বেসিক্যালি, তার কারণ হচ্ছে এই প্লাস 5 মাইনাস 5 কেটে যায়, কেটে গিয়ে 0। ঠিক তেমনি হয়েছে প্লাস 2n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকছে কি 11m স্কোয়ার মাইনাস 5mn। তাহলে অতএব নির্ণেয় যোগফল 11m স্কোয়ার মাইনাস 5mn। হলো, এটা একটা অ্যান্সার বেরোলো। এবার আমাকে কি বলেছে, এবার আমাকে বলেছে 1 মাইনাস 2, 1 থেকে 2 নম্বর রাশিটা বিয়োগ করতে বলেছে। 1 নম্বর রাশি হচ্ছে আমার এটা 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। 1 নম্বর রাশি থেকে 2 নম্বর রাশি হচ্ছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার আমাকে মাইনাস করতে বলেছে। তাহলে করি 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাসে প্লাসে n স্কোয়ার। আমি বলেছি কোনো ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে কি হয়, মাইনাসের প্লাস ব্র্যাকেটের সঙ্গে ব্র্যাকেটের ভিতরে যে সাইনগুলো থাকে সেগুলোর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যায়, হয়ে মাইনাসে প্লাসে মাইনাস হলো। ওকে, এবার আমি সদৃশ্য পদ দেখি 9m স্কোয়ার আর মাইনাস m স্কোয়ার, সদৃশ্য পদ পাশাপাশি লিখলাম। তারপর মাইনাস 2mn লিখলাম, প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার লিখলাম। তাহলে এটা আর এটা কেটে যায়, তাহলে 9টা m স্কোয়ার থেকে একটা m স্কোয়ার বাদ দিলে 8m স্কোয়ার মাইনাস 2mn। অর্থাৎ কোনো চলরাশির পাশে কোনো সংখ্যা না থাকা মানে সেটাকে আমরা কি ধরি, 1 ধরি। তাহলে নির্ণেয় বিয়োগফল, তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল কত হচ্ছে
8m স্কোয়ার মাইনাস 2mn, এটা একটা বেরোলো। আবার বলেছে কি আমাকে 2 মাইনাস 3, তাহলে 2 থেকে 3 মাইনাস করতে বলেছে, 2 মাইনাস 3, তাহলে 2 মাইনাস 3 মানে 2 হচ্ছে আমার কি m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 3 m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। এই দুটো রাশিকে বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করি। m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস আছে প্লাস 3mn মাইনাস আছে প্লাস 2n স্কোয়ার হলো। তাহলে দেখো মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কেটে গেল, তাহলে এইখানে একটা n স্কোয়ার আর এখানে একটা 2n স্কোয়ার প্লাস 3mn। দেখো মাইনাস আছে বলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এটা যেন মাথায় থাকে। তাহলে 2n স্কোয়ার আর এখানে 1n স্কোয়ার, 3n স্কোয়ার প্লাস 3mn হলো। তাহলে এটা আর এটা চলরাশি, টোটালি আলাদা, তাহলে যোগ হবে না। তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল কত হবে? 3n স্কোয়ার প্লাস 3mn, এটাই হচ্ছে আমার অ্যান্সার, 3m স্কোয়ার প্লাস 3mn। ওকে, পারা যাবে তাহলে? হ্যাঁ, তাহলে আজকে তোমাদের এইটুকুনি থাকবে। তোমরা অঙ্কগুলো দেখলে ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু আসে, তোমাদের এখান থেকে অঙ্ক আসবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবং তোমাদের বারবার বলছি যে ভিডিওটা স্কিপ করে দেখো না, পরপর স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো পরপর দেখতে থাকো, দেখলে তবে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে না। বা শুধু টুকে দিলাম, স্কুলে যা করতে দিয়েছে টুকে দিলাম করে দিলাম, তা করো না। তোমরা অঙ্কগুলোকে বুঝে বুঝে করার চেষ্টা করো, যত বুঝে করবে তখন নিজেরাই তোমরা অঙ্ক পেরে যাবে, ঠিক আছে? পারবে তাহলে? তাহলে অঙ্কটা টুকে নিও, ওকে? আর চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো তোমরা আমার এই চ্যানেলটিকে, যাদের কাছে এখনো পৌঁছায়নি, যারা দেখতে পাচ্ছ তারা তাদেরকে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারা এই অঙ্কগুলো পেয়ে উপকৃত হয়।